High School, okay. Thank you. Bansberia Municipal High School, Nimpit Ramkrishna Vidya Bhavan, okay. সো আজকে আমরা শ্বসনতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম এর কিছুটা আলোচনা করেছি। তার মধ্যে বিভিন্ন যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো আমরা পরবর্তী একটু সময় আলোচনা করব বা আলোচনা করা হয়েছিল কিছু সময়তে। আজকে আমরা মূলত আলোচনা করব একদম পোস্ট লাঞ্চ সেশন, মানে তোমাদের টিফিন হয়ে গেছে, টিফিনের পরবর্তী ক্লাস, এবং সেই রিলেটেডই হচ্ছে কি একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে কি ডাইজেস্টিভ সিস্টেম বা আমাদের পৌষ্টিক তন্ত্র নিয়ে একটুখানি আজকে থেকে আমরা আলোচনা করব। তো প্রথমেই তোমরা জানো বা এর আগেও হয়তো পড়েছো, সেটা হচ্ছে আমাদের যে পৌষ্টিক তন্ত্র, যেটাকে শর্টে বলা হয় জিআই সিস্টেম। জিআই এর পুরো কথা কি? গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম। জি ফর গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম। ইন্টেস্টাইন কথাটা হচ্ছে গিয়ে তোমরা বাংলা হয়তো শুনেছো, হচ্ছে গিয়ে অন্ত্র, ক্ষুদ্রান্ত্র এবং বৃহদন্ত্র। সেটাকে ইংলিশে বলা হয় স্মল ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইন। আর গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক বলতে মেনলি হচ্ছে গিয়ে স্টমাকের অঞ্চলটাকেই বোঝায়, কিন্তু পুরো গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম বলতে পুরো মুখগহ্বর থেকে শুরু করে একদম পায়ুছিদ্র পর্যন্ত এই পুরো পাথটাকে, পুরো রাস্তাটাকে, তার মধ্যে যা যা ঘটনা ঘটে, যে পদ্ধতিতে একটা খাবার হচ্ছে গিয়ে আমরা খাই, সেটার যা যা পরিণতি হয়, সেই সব কিছু সমস্ত আনুষঙ্গিক অঙ্গগুলো ইনক্লুডিং অগ্নাশয় এবং যকৃৎ, এই পুরো জিনিসটাই হচ্ছে গিয়ে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেমের মধ্যে পড়ে। ওকে, তো আমরা যখন খাবার খাই, জাস্ট ব্রিফলি, সেটা হচ্ছে গিয়ে আমরা কি করি, মুখ দিয়ে সেই খাবারটা খাচ্ছি, দাঁত দিয়ে চিবোচ্ছি, জিভ দিয়ে সেই লালাটার সাথে মিশ্রণ হচ্ছে। কারণ আমাদের শরীরে বেশ কয়েকটি, প্রায় 3 রকমের লালা গ্রন্থি রয়েছে। তারপরে সেই খাবারটা, আগের দিনকে একটা প্রশ্ন করেছিলাম যে আমাদের শরীরের কোন পার্টিকুলার অংশটা শ্বাস, খাবারকে, ফুসফুসীয় যে তন্ত্রটা, যে আমাদের যে শ্বাসনালীতে প্রবেশে বাধা দেয়, কোন অংশটা, সেখানে আমরা হচ্ছে গিয়ে একটা ফার্স্ট কোশ্চেনটা ছিল এবং তার উত্তরটা ছিল এপিগ্লটিস। এপিগ্লটিস হচ্ছে গিয়ে বেসিক্যালি কি করে, আমাদের কোনো, আমরা যখন চিবিয়ে খাবারটা খাচ্ছি, সেই এপিগ্লটিস সেই খাবারটাকে শ্বাসনালীতে ঢুকতে বাধা দিচ্ছে, তথা ফুসফুসের দিকে যেতে বাধা দিচ্ছে। তারপরে সেই খাবারটা চলে যাচ্ছে ইসোফেগাসের মধ্য দিয়ে, কোথায় চলে যাচ্ছে, পাকস্থলী, যেটাকে ইংলিশে বলা হচ্ছে স্টমেক। সেই পাকস্থলী থেকে সেটা চলে যাচ্ছে হচ্ছে স্মল ইন্টেস্টাইনে, মানে ক্ষুদ্রান্তে। তারপরে সেখান থেকে চলে যাচ্ছে বৃহদন্ত্রে। তারপরে সেখান থেকে রেকটাম এবং পায়ুছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। এবং এই পদ্ধতির মাঝখানেই আমরা কি দেখতে পাচ্ছি, লিভার নামক একটি অঙ্গ যুক্ত থাকছে, গল ব্লাডার যুক্ত থাকছে এবং প্যানক্রিয়াসও এর মধ্যে ইনভলভ। ঠিক আছে, তো আমরা যেটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক সিক্রিশন বলে একটা দশা হয়। গ্যাস্ট্রিক সিক্রিশন বলতে বিভিন্ন ধরনের উৎসেচক বা জুসের ক্ষরণ। সেইটা মূলত 3টে দশাতে বিভক্ত। একটা হচ্ছে ফেজ, সেটা হচ্ছে একটাকে বলা হয় সেফালিক দশা ফেজ, একটাকে বলা হয় গ্যাস্ট্রিক দশা, আর একটাকে বলা হয় ইন্টেস্টিনাল দশা। ইন্টেস্টিনাল মানে অন্ত্রে যখন জিনিসটা থাকছে, গ্যাস্ট্রিক মানে সেটা মোরন হচ্ছে গিয়ে তোমার স্টম্যাক রিলেটেড, পাকস্থলী রিলেটেড। আর সেফালিক দশা, এই দশাগুলো কি কি? সেফালিক দশাটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আমরা যখন বাড়িতে কোনো খাবার রান্না হচ্ছে বা কোনো খাবারের গন্ধ পাচ্ছি, খাবারটা দেখছি যে দূরে কোথাও রয়েছে, এবং আমার মুখের মধ্যে লালার নিঃসরণ, লালার ক্ষরণ শুরু হয়ে গেল। আমি কিন্তু খাবারটা তখনও মুখে ঢোকেনি, কিন্তু তার আগেই মুখের মধ্যে লালার ক্ষরণ বেড়ে গেল। শুধুমাত্র মুখের মধ্যে না, ওই উদ্দীপনাটা আমাদের পাকস্থলীর মধ্যেও অ্যাসিডের ক্ষরণকে শুরু করে দেয়।
কোন ইনফরমেশন গুলো? আমরা যখন কানে কিছু শুনছি, চোখে কিছু দেখছি, নাক দিয়ে যখন কোনো একটা খাবারের গন্ধ পাচ্ছি, এই উদ্দীপনাগুলো বেসিক্যালি কোন দশার মধ্যে আসে? সেই সময়তে আমাদের যে পৌষ্টিকতন্ত্রে যে পরিবর্তনগুলো হয়, লালাগ্রন্থির ক্ষরণ বেড়ে যাওয়া, পাকস্থলীর মধ্যে উৎসেচকের ক্ষরণ বেড়ে, অ্যাসিডের ক্ষরণ বেড়ে যাওয়া, এগুলো প্রত্যেকটাই হচ্ছে গিয়ে আসে সেফালিক দশার মধ্যে। এবারে সেই খাবারটা সে যখন এত কিছুর পরেও পেলো না বা খেলাম না, তখন হচ্ছে গিয়ে সেটা গ্যাস্ট্রিক দশাতে আর যেতে পারলো না। গ্যাস্ট্রিক দশা কখন শুরু হবে? যখন আমরা সেই খাবারটা চিবোলাম এবং খাবারটা ক্ষুদ্রান্ত এই আমাদের পাকস্থলীতে প্রবেশ করলো, তখন সেই দশাটাকে বলা হয় গ্যাস্ট্রিক দশা। খাবারটা যখন পাকস্থলীতে ঢুকছে। এমনিতে কি হয়, পাকস্থলী খুবই একটা পাকস্থলী ধরে নিচ্ছি, তার মধ্যে কোনো খাবার নেই, কিন্তু যেই খাবার ঢুকবে সঙ্গে সঙ্গে কি হবে, পাকস্থলীর আয়তনটা বৃদ্ধি পায়, পাকস্থলীর আয়তনটা হচ্ছে গিয়ে বেড়ে যাবে। ধরে নেওয়া যাক পাকস্থলীর আয়তনটা বৃদ্ধি পেয়ে খাবার ভেতরে উপস্থিত আছে, পাকস্থলীর আয়তনটা বৃদ্ধি পেল। তার ফলে কি হয়, পাকস্থলীর যে গাটা তাতে অজস্র রিসেপ্টর থাকে। কি ধরনের রিসেপ্টর? স্ট্রেচ রিসেপ্টর বলা হয়। স্ট্রেচ, সংকোচন প্রসারণ বা ওই ধরনের, বাংলায় আমি স্ট্রেচ রিসেপ্টর এক্স্যাক্টলি বলতে পারছি না। স্ট্রেচ হচ্ছে মানে যেটা প্রসারিত হচ্ছে, যখন সেইটাকে সেন্স করা, সেটাকে বোঝার জন্য বেশ কিছু রিসেপ্টর হচ্ছে কি থাকে পাকস্থলীর গায়েতে থাকে, যেগুলো আর কিছু হয়, কিছুই না, এই ধরনের স্নায়ু কোষ হয় বেশ কিছু, যেগুলো কি করে, যেগুলো বেসিক্যালি ওই যে পাকস্থলীর যে গাটা বা পাকস্থলীটা যে প্রসারিত হয়েছে, সেই বার্তাটা আমাদের মস্তিষ্কে আবার প্রেরণ করে, ব্রেনে পাঠিয়ে দেয়। আবার সেখান থেকে বার্তা হচ্ছে কি আবার পাকস্থলীর গায়েতে চলে আসে এবং বেশ কিছু কোষকে উদ্দীপিত করে। তো এই গ্যাস্ট্রিক ফেজে কি হয়, গ্যাস্ট্রিক দশাতে বেসিক্যালি লোকাল কিছু নার্ভ আছে, বেশ কিছু স্নায়ু কোষ আছে, যারা ওই রিফ্লেক্সটা করে। তারপরে ভেগাল রিফ্লেক্স বলে একটা ভেগাল নার্ভ আছে, তোমরা হয়তো নাম শুনেছো। ভেগাল রিফ্লেক্স হচ্ছে গিয়ে সৃষ্টি হয় একটা প্রতিবর্ত ক্রিয়া। রিফ্লেক্স হচ্ছে গিয়ে প্রতিবর্ত ক্রিয়া, বেসিক্যালি রিফ্লেক্স অ্যাকশন বা রিফ্লেক্স অ্যাকশন হচ্ছে গিয়ে প্রতিবর্ত ক্রিয়া, রিফ্লেক্স হচ্ছে গিয়ে রিফ্লেক্স আর্ক, তোমরা হয়তো বইতে পড়বে ভবিষ্যতে বা পড়েছো বা ক্লাস 10-এ হয়তো পড়বে। সেটা হচ্ছে গিয়ে রিফ্লেক্স আর্ক হচ্ছে গিয়ে প্রতিবর্ত চাপ বা প্রতিবর্তটা, মানে প্রতিবর্ত গিয়ে একটা বার্তা গেল, সেটা আমাদের স্নায়ু, সুষুম্না স্নায়ু থেকে হতে পারে, মানে আমাদের স্পাইনাল কর্ড থেকে হতে পারে বা আমাদের মস্তিষ্ক থেকে হতে পারে, সেখান থেকে আবার একটা বার্তা ফিরে এলো। তো এই জিনিসটা হচ্ছে গিয়ে রিফ্লেক্সের মধ্যে পড়ে বা প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে পড়ে। আর কিছু কি আছে, গ্যাস্ট্রিন হিস্টামিন নামক বেশ কিছু উপাদান, বেশ কিছু হচ্ছে গিয়ে কেমিক্যালের ক্ষরণ হচ্ছে গিয়ে বেড়ে যায়, ঠিক আছে, এটাকে স্টিমুলেট করে। এটা হচ্ছে গ্যাস্ট্রিক দশাতে গেল। ইন্টেস্টিনাল দশা কোনটা? ইন্টেস্টিনাল দশা হচ্ছে গিয়ে বা ইন্টেস্টিনাল ফেজ হচ্ছে গিয়ে যখন সেই খাবারটা পাকস্থলী থেকে অন্ত্রে প্রবেশ করবে, যখন অন্ত্রে প্রবেশ করবে সেই খাবারটা, তখন সেই দশাটাকে বলা হয় ইন্টেস্টিনাল ফেজ। এই ফেজ অনুযায়ী শরীর কি করে, শরীর ডিসাইড করে যে আমার খাবারটা কোথায় উপস্থিত রয়েছে। যেখানে উপস্থিত রয়েছে তার মানে সেখানে সেই খাবারটাকে হজম করার জন্য যা যা দরকার, যে যে উৎসেচকের দরকার, সেই উৎসেচকগুলোর ক্ষরণকে নিয়ন্ত্রণ করে শরীর। যে কখন কোথায় রয়েছে খাবারটা, তাহলে সেই জায়গাতে আমি কিছু উৎসেচককে পাঠাবো। যেই সেটা অন্ত্রে ঢুকে যাচ্ছে তখন সেখানে বেশ কিছু উৎসেচকের ক্ষরণ বেড়ে যাবে। তো এইভাবে হচ্ছে গিয়ে আমাদের যে পৌষ্টিক যে প্রক্রিয়াটা রয়েছে পৌষ্টিকতন্ত্রে, সেই প্রক্রিয়াটা হচ্ছে গিয়ে মেনলি দ্য সিক্রিশন, গ্যাস্ট্রিক বিভিন্ন জুসের সিক্রিশনটাকে 3টে দশায় বিভক্ত, ঠিক আছে। এইবারে আমরা একটু আস্তে আস্তে করে দেখে নেবো। আচ্ছা, কেউ বলতে পারবে আমাদের যে খাবার আমরা যখন খাচ্ছি, ভাত রুটি ডাল মাছ মাংস যাই খাই না কেন, পনির ছানা, বেশ কিছু জুস খাচ্ছি, তো তার মধ্যে প্রধান উপাদান হিসাবে আমাদের কি কি থাকে? একটা থাকে শর্করা, যেটাকে ইংলিশে বলা হয় কার্বোহাইড্রেট।
কার্বোহাইড্রেটের বাংলাটা হচ্ছে কি কার্বোহাইড্রেট। আর একটা খাবারের মধ্যে কি উপাদান থাকে তোমরা তোমাদের টিফিনে একটু আগে যদি যারা যারা খেয়েছো তারা জানো তোমরা কি খেয়েছো। সেটা যদি কিছু আলু জাতীয় কিছু তরকারি হয়ে থাকে, সেখানে যদি রুটি কিছু থেকে থাকে, সেখানে যদি ফল থেকে থাকে, সেখানে যদি অন্য ধরনের কোনো খাবার থেকে থাকে, সেগুলোকে কিন্তু তোমরা ক্যাটাগরিক্যালি ভাগ করতে পারো। হয় সেটা কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার ছিল, তার মধ্যে হয়তো প্রোটিন জাতীয় কিছু পোর্শনও থাকতে পারে, দ্যাট ইজ প্রোটিন। আর তার মধ্যে যদি তরকারি বা সেটা সবজির মধ্যে বা যাই হোক সেটার মধ্যে যদি কোনো প্রকার ফ্যাট থেকে থাকে, তাহলে আমাদের খাবার মূলত আমরা যেটা খাচ্ছি ব্রড এলিমেন্ট গুলো হচ্ছে কি কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। শর্করা, প্রোটিন এবং ফ্যাট। কেউ কি তোমাদের মধ্যে থেকে বলতে পারবে যে এই খাবারগুলোর পাচন শরীরের কোন কোন অংশে হয় বা কোথায় হয়? এনি আইডিয়া? মাইক্রোফোনটা অন করে যদি কেউ বলো যে শর্করা জাতীয় খাবার, আমি একটু ভাত খেলাম, ভাতটা তো হজম হতে হবে, কারণ ভাতটা তো আর পটির মধ্যে দিয়ে বেরোচ্ছে না পরের দিনকে। তাহলে ভাতটার কি হচ্ছে যে চালটা ফুটিয়ে যে ভাত হয়েছে বা আলুর তরকারিটা খেয়েছো বা অন্য কিছু শাকসবজি যেটাই হোক, তাহলে সেটা কি হচ্ছে, বা ডাল, তাহলে যে ভাত বা আমি ধরে নিচ্ছি একটা একটু অল্প চিনি খেয়েছো বা একটা চকলেট হয়েছে খেয়েছো, তাহলে সেই খাবারটা, এগুলো প্রত্যেকটাই মূলত বেশিরভাগই কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার। এই খাবারটার পাচন কোথায় হবে? এনিওয়ান? তিনটি অংশের কথা হচ্ছে কি আমরা যদি দেখি, একটা হচ্ছে মুখগহ্বর রয়েছে, একটা জায়গা হচ্ছে গিয়ে পাকস্থলী রয়েছে, আর আরেকটা জায়গা রয়েছে হচ্ছে কি আমাদের ক্ষুদ্রান্ত। এটা হচ্ছে কি আমাদের পৌষ্টিকতন্ত্রের তিনটে প্রধান অংশ, প্রধান জায়গা, স্থান, যেখানে আমাদের পাচন প্রক্রিয়াটা খাবারের হয়ে থাকে। তাহলে কোথায় কোনটা হয়? কার্বোহাইড্রেট, শর্করা, প্রোটিন, ফ্যাট, আমি একটুখানি ভাত ডাল মাখলাম, তার সাথে হয়তো একটুখানি আলুও রইলো, বা সেখানে যদি একটুখানি ডিমের একটুখানি অংশও থাকে, সেটাকে যখন আমি চিবোচ্ছি এবং সেটা রান্না করার সময় তাতে একটু তেলও দেওয়া আছে, তো এই তিন ধরনের উপাদানই যখন আমার মুখের মধ্যে আমি চিবোচ্ছি, তাহলে কি পাচন প্রক্রিয়াটা মুখের মধ্যে তিনটে এলিমেন্টারি হচ্ছে? তিনটে ওই আমি যখন ঢোক গিললাম পুরো জিনিসটাকে, তখন সেটা যখন আমাদের পাকস্থলীতে পৌঁছলো, সেই পুরো খাবারটা, পাকস্থলীতে উপস্থিত উপাদানগুলো, সেটা অ্যাসিড বা বিভিন্ন উৎসেচক, তারা কি এই তিনটে উপাদানকে একইভাবে পাচন প্রক্রিয়াটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে? আবার সেটা যখন ক্ষুদ্রান্তে ঢুকছে, ততক্ষণে কি পাচন প্রক্রিয়াটা শেষ হয়ে গেছে, বা সেখানে শুধু হচ্ছে কি শোষণ হবে, নাকি সেখানে এই তিনটে এলিমেন্টের আরো ব্রেকডাউন হবে? খুব সম্ভবত বাংলায় সেটাকে আত্তীকরণ বা পাচন কিছু একটা বলা হয়, ব্রেকডাউন মানে অ্যাবজর্পশন হওয়ার আগে, মানে শোষণ হওয়ার আগে। তাহলে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, এই তিনটি উপাদান আমাদের শরীরের কোন কোন অংশে পাচিত হয় এবং কিভাবে সেটার শোষণ হয়, সেই প্রক্রিয়াটা দেখে নেব। তার মধ্যে প্রথম যেটা দেখব সেটা হচ্ছে আমাদের শর্করা। ভাত, রুটি, বিভিন্ন ধরনের চিনি, এগুলো হচ্ছে গিয়ে কিভাবে, বা কেউ একটা চকলেট খেয়েছে, মানে শর্করা জাতীয় যে কোনো উপাদান, তার তিনটে অংশ বললাম। একটা হচ্ছে মাউথে হতে পারে, মুখে হতে পারে, একটা হচ্ছে পাকস্থলীতে হতে পারে, ইন স্টম্যাক, ইন মাউথ, অথবা ইন স্মল ইন্টেস্টাইন। স্মল মানে ক্ষুদ্র, সেখান থেকে ইন্টেস্টাইন ক্ষুদ্রান্ত, ক্ষুদ্র অন্ত্র, ক্ষুদ্রান্ত, যার আবার তিনটে অংশ, ডিওডিনাম, জেজুনাম এবং ইলিয়াম। কিন্তু এই ডাইজেশন অফ কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের যে ডাইজেশন, সেটা করার জন্য, বা যে কোনো প্রোটিন হোক বা ফ্যাট হোক, সেগুলো বা আমাদের শরীরে বিভিন্ন কাজ করার জন্য, তোমরা হয়তো জানো আমাদের বেশ কিছু উৎসেচকের দরকার পড়ে। উৎসেচককে ইংলিশে বলা হয় এনজাইম। আমাদের শরীরে বেশ কিছু উৎসেচকের দরকার পড়ে।
উৎসেচকটা না থাকলে কি হতো, উৎসেচকটা তোমরা হয়তো জানো অনেকটা অনুঘটকের মতো কাজ করে। একটা কেমিস্ট্রিতে তোমরা হয়তো অনুঘটকের কাজ করেছো। উৎসেচক যদি উপস্থিত না থাকতো ওই বিক্রিয়াগুলো হতো কিন্তু অত্যন্ত ধীর গতিতে হতো। আমাদের শরীরের যতটা ডিম্যান্ড, সেই ডিম্যান্ডটা ফুলফিল করতে পারতো না, সেইটাকে পূরণ করতে পারতো না। সেই কারণে কি আছে, আমাদের শরীরে বেশ কিছু উৎসেচক আছে যারা ওই প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করতে পারে, দ্রুত গতিতে করতে পারে। তার জন্য আরো কিছু উপাদানের দরকার পড়ে, সেই উপাদানটা আর কিছুই নয়, সেটা হচ্ছে উৎসেচক। ধরে নাও যদি উৎসেচক না থাকতো, ল্যাকটোজ ভেঙে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ তৈরি হয়। এই ল্যাকটোজটা ভেঙে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ তৈরি করতে গেলে ল্যাকটেজ নামক একটা উৎসেচকের দরকার পড়ে। সেই উৎসেচকটা কি হয়, যদি উৎসেচকটা না থাকে, ধরে নাও এই বলটাকে পাহাড়ের ওপর দিয়ে তুমি ডিঙিয়ে এদিকে ফেলতে চাইছো, তোমার নামাতে চাইছো, কি করতে হবে, অনেক কাজ করতে হবে, অনেক শক্তি প্রয়োগ করতে হবে এবং অনেকক্ষণ সময়ও লাগবে। কিন্তু সেখানেই যদি একটা উৎসেচক থাকতো, সেখানেই যদি একটা উৎসেচক থাকতো যেটার নাম হচ্ছে ল্যাকটেজ, একটু আগে বললাম, ও কি করবে, ও এসে ল্যাকটোজটাকে ভেঙে দেবে, ভেঙে দিয়ে খুব সহজেই গ্লুকোজ এবং গ্যালাক্টোজ তৈরি করবে, যেটা প্রথমে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ তৈরি হতে শরীরকে অনেক বেশি কাজ করতে হচ্ছিল যদি ল্যাকটেজ না থাকে। সেই কারণে তোমরা হয়তো অনেক সময় পড়েছো বা শুনেছো, বা তোমাদের অনেক বন্ধু বান্ধবের মধ্যে হয়তো বা নিজেরও হয়তো হয়ে থাকতে পারে, সেটা হচ্ছে দেখবে দুধ অনেকের হচ্ছে কি সহ্য হয় না, বলা হয় দুধ খেলে অ্যাসিড হয়ে যাচ্ছে বা বিভিন্ন ধরনের ডাইজেস্টিভ সমস্যার সৃষ্টি হচ্ছে। কারণ অনেকের ক্ষেত্রে ল্যাকটেট ইনটলারেন্স বলে একটা রোগ আছে। সেখানে কি হয়, খুব জটিল সমস্যা নয়, কিন্তু তারা হচ্ছে কি দুগ্ধজাত পদার্থকে হজম করতে, আমাদের যাদের ল্যাকটেট ইনটলারেন্স রয়েছে তাদের সমস্যা হয়। শুধুমাত্র সমস্ত দুগ্ধজাত পদার্থ পদার্থ নয়, ঘি বাটার এগুলো আবার হবে না, কিন্তু ল্যাকটোজ রয়েছে এই রকমের উপাদানগুলোকে তখন হচ্ছে কি হজম করতে সমস্যা হয়। সেটাকে বলা হয় ল্যাকটেট ইনটলারেন্স। সেটা হচ্ছে কি, ধরা যায় যে গরু বা মোষ বা যেটারই হোক, কাঁচা দুধের মধ্যে যে পরিমাণে থাকে, বা সেটা মানে দুধের মধ্যে যেটা উপস্থিত থাকে, সেটা ছানা পনির হয়ে গেলে তার ফরমেশনটা আবার চেঞ্জ হয়ে যায়। তাহলে যাদের ল্যাকটেজ শরীরে কম তৈরি হয় তাদের ক্ষেত্রে ল্যাকটেট ইনটলারেন্সটা দেখা যায়। ওকে, তাহলে কি হলো, আশা করি উৎসেচকের কার্যকলাপ বুঝতে পেরেছো। তো এই রকমই অজস্র উৎসেচক আমাদের শরীরে লালা গ্রন্থির মধ্যে থেকে ক্ষরণ হয়, ওই মুখের মধ্যে আসে। এই যে মুখের মধ্যে দেখো তোমাদের একটা যে ভিজে ভিজে ভাব রয়েছে, এটা তো লালা রয়েছে, কিন্তু সেই লালার মধ্যে কিন্তু কন্টিনিউয়াসলি অজস্র উৎসেচক রয়েছে। ঠিক আছে, ঠিক একইভাবে আমাদের ক্ষুদ্রান্তের মধ্যেও বেশ কিছু উৎসেচক রয়েছে। পাকস্থলীতে খুবই ন্যূনতম বেশ কিছু উৎসেচক থাকে, সেগুলো আমরা দেখে নেব। টেবিলটা দেখে বা ফ্লো চার্টটা দেখে হয়তো খুব একটা জটিল মনে হলেও হতে পারে, কিন্তু প্রথমেই এটা অতটাও জটিল নয়। ইংলিশটাকে একটুখানি পড়ার চেষ্টা করতে পারো সবাই। 1 নম্বর হচ্ছে লাল রঙে যেটা রয়েছে, সেটা দেখো মাউথ বলে লেখা আছে, মাউথ মানে মুখ। তারপরে দেখো স্টম্যাক লেখা, মানে পাকস্থলী। স্টম্যাক হচ্ছে কি পাকস্থলী। তারপরে আছে হচ্ছে কি ইন্টেস্টাইন, ইন্টেস্টাইন। ঠিক আছে, ইন্টেস্টাইন। তাহলে এই যে তিনটে অংশ, এক স্টম্যাক, দুই হচ্ছে গিয়ে মাউথ, স্টম্যাক মানে পাকস্থলী, আর 3 নম্বর হচ্ছে গিয়ে স্মল ইন্টেস্টাইন। তো আমরা যখন শর্করা জাতীয় খাবার খাচ্ছি, আমাদের লালা গ্রন্থি থেকে আলফা অ্যামাইলেজ নামক একটি উৎসেচক বেরোয়। এখনো বেরোচ্ছে তোমাদের প্রত্যেকের মুখের মধ্যে, আলফা অ্যামাইলেজ। এই আলফা অ্যামাইলেজ কি করে, শর্করাকে ভাঙতে সাহায্য করে। শর্করা জাতীয় খাবারের সাথে মিশে যায়, প্রথমে আমরা যখন চিবোচ্ছি, জিভটাকে নাড়াচ্ছি, তখন হচ্ছে কি সেটা খাবারের মধ্যে মিশে যায়, এবং মিশে গিয়ে সেই ডায়েটারি কার্বোহাইড্রেট বা শর্করাটাকে পলিস্যাকারাইড, অনেকগুলো স্যাকারাইডকে একসাথে পলি বলা হয়, পলি অনেকগুলো আছে, পলিস্যাকারাইড, সুক্রোজ, ল্যাকটোজ, ম্যালটোজ নামক ছোট ছোট উপাদানে ভেঙে দেয়। খুবই ইন্টারেস্টিং। তোমরা হয়তো ভাবো ভাত বা রুটির হজম প্রক্রিয়াটা বা পাচনটা হয়তো পাকস্থলীর মধ্যেও হচ্ছে, কিন্তু খাবার যখন পাকস্থলীতে পৌঁছয়, কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবারের হজম বা পাচন পাকস্থলীতে হয় না। তার কারণ পাকস্থলীর মধ্যে ওই ধরনের উৎসেচক তৈরি করার কোনো কোষ নেই, বা সেই উৎসেচকগুলো তৈরি করতে পারে না পাকস্থলী।
সেই কারণে পাকস্থলীর মধ্যে ধরো ভাতটা তুমি চিবিয়ে যে অবস্থায় পাকস্থলীতে গিয়েছিল সেখান থেকেই সেটা হচ্ছে সেই অবস্থায় একটু এদিক ওদিক নাড়াচাড়া করে সেটাই চলে যাবে হচ্ছে কি আবার ক্ষুদ্রান্তের মধ্যে, স্মল ইন্টেস্টাইনের মধ্যে। এবারে লালার সাথে যে অ্যামাইলেজটা মিশেছিল, লালার সাথে যখন খাবারটা সাথে যখন লালা মিশেছিল, সেই অ্যামাইলেজটা হচ্ছে কি কিছুটা কাজ করবে, কিন্তু সেটা আবার ওখানে উপস্থিত পাকস্থলীতে উপস্থিত অ্যাসিড সেটা অনেক সময় নিউট্রাল করে দেয়, কাজ কার্যকলাপটাকে ব্যাহত করতে পারে। নেক্সট হচ্ছে গিয়ে যখন সেটা আবার ক্ষুদ্রান্তে প্রবেশ করে তখন বাকি পাচন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় কার্বোহাইড্রেট বা শর্করার। কারণ স্মল ইন্টেস্টাইনের মানে ক্ষুদ্রান্তের প্রথমেই রয়েছে আমাদের অগ্নাশয় থেকে বেশ কিছু উৎসেচক আসে, যেটাকে বলা হয় প্যানক্রিয়াটিক আলফা অ্যামাইলেজ। এই প্যানক্রিয়াটিক আলফা অ্যামাইলেজটা অগ্নাশয় থেকে আসে, প্যানক্রিয়াসের বাংলা হচ্ছে অগ্নাশয়, সেখান থেকেই প্যানক্রিয়াটিক আলফা অ্যামাইলেজ মানে অগ্নাশয় থেকে আসা আলফা অ্যামাইলেজ উৎসেচকটা আবার খাবারের সাথে মেশে, এবং এই যে জটিল যে শর্করাগুলো ছিল, এই যে জটিল যে শর্করাগুলো ছিল সেগুলোকে দেখবে বাংলায় হয়তো লেখা থাকতে পারে সরল শর্করায় ভেঙে দেয়। যেমন পলিস্যাকারাইডটা হয়ে গেল মোনোস্যাকারাইড। মোনো মানে একটাই মাত্র স্যাকারাইড মলিকিউল। সেগুলো কি কি? গ্লুকোজ, গ্যালাক্টোজ এবং 3 নম্বরটা হচ্ছে ফ্রুক্টোজ। এই উপাদানগুলোকে আমাদের ক্ষুদ্রান্তের ক্ষমতা আছে এগুলোকে শোষণ করে নেওয়ার। শোষণ করবে কিভাবে? একটা মেকানিজম আছে যেটার নাম অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মেকানিজম। সেখান থেকে মোনোস্যাকারাইড গুলো মানে গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ এগুলো কোথায় চলে যাবে? রক্তে চলে যাবে। তারপরে রক্ত থেকে সেটা যকৃতে যাবে, রক্ত থেকে সেটা হচ্ছে কি বাহিত হয়ে সেটা মস্তিষ্কেও যেতে পারে, শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়বে, আমাদের পেশিতে যাবে, বিভিন্ন জায়গায় গিয়ে সেগুলো ঢুকে যাবে যেখানে যেখানে দরকার। আমরা খুব তাড়াতাড়ি একটা ছোট্ট করে ভিডিও দেখে নিই যে এই প্রক্রিয়াটা কিভাবে হয়। আই থিঙ্ক দ্যাট উইল বি মোর ইন্টারেস্টিং। Salivary amylase begins the breakdown of starch to maltose. আমরা যখন খাবার খাচ্ছি তার মধ্যে যে জটিল শর্করা রয়েছে সেটাকে প্রথমে ভেঙে দিল, ভেঙে দিয়েও সেটা একটু জটিলই রইল, কিন্তু সেই খাবারটাই আবার ঢুকলো স্টমাকে। কি হলো? ওই স্যালাইভারি অ্যামাইলেজটা যখন পাকস্থলীতে পৌঁছলো, পাকস্থলীতে উপস্থিত অ্যাসিড, কোন অ্যাসিড? এনিওয়ান? কেউ বলতে পারবে পাকস্থলীতে কোন অ্যাসিড উপস্থিত থাকে প্রচুর পরিমাণে? পাকস্থলীর যে কোষগুলো রয়েছে ওরা একটা অ্যাসিড তৈরি করে পাকস্থলীর মধ্যে, সেই অ্যাসিডটার নাম কেউ বলতে পারবে? মাইক্রোফোন অন করে এনিওয়ান? ইট ইজ হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটাকে বলা হয় HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। অনেক সময় দেখবে বাড়িতে অনেকে বলছে আমার চোঁয়া ঢেকুর উঠছে, গলার কাছটা টকটক লাগছে, অ্যাসিডিটি হয়েছে। ইটস অল বেসিক্যালি হচ্ছে গিয়ে পেটের মধ্যে উপস্থিত যেটা যে পরিমাণে ক্ষরণ হওয়ার দরকার সেই ক্ষরণের মাত্রা বা অন্যান্য কোনো ব্যাঘাত ঘটলে সেই প্রক্রিয়াটাকে সেটার ক্লিয়ারেন্স যদি প্রপারলি না হয় তাহলে হচ্ছে গিয়ে এই ধরনের সমস্যা হয়। তাহলে স্টমাকের মধ্যে বা পাকস্থলীর মধ্যে কোন অ্যাসিড তৈরি হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড। যেই খাবারটা এলো খাবারের মধ্যে যে আলফা অ্যামাইলেজটা ছিল যেটা আমাদের লালা থেকে এসেছিল, সেই আলফা অ্যামাইলেজটা কি হয়? বিনষ্ট হয়ে যায়। দিয়ে সেই অপাচ্য খাবারটা পুরোপুরি পাচন হয়নি, সেই খাবারটা কোথায় চলে যায়? ক্ষুদ্রান্তে প্রবেশ করে, ক্ষুদ্রান্তের ডিওডিনাম অঞ্চলে। আর ঠিক ওখানেই রয়েছে আমাদের অগ্নাশয় থেকে আসা উৎসেচকগুলো ঠিক ডিওডিনামেই প্রবেশ করে। Pancreatic amylase completes the breakdown of starch to maltose in the small intestine. কি করছে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ এসে ওগুলোকে পলিস্যাকারাইড গুলোকে মোনোস্যাকারাইডে করে Small দিচ্ছে। intestinal enzymes catalyze reactions, breaking disaccharides into monosaccharides. Sugars and starches are digested. সো কি পেলাম আমরা? কমপ্লেক্স সুগার গুলো থেকে, জটিল শর্করা গুলো থেকে দেখো গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ, মানে ভাত রুটি যা যা খেয়েছো, চিনি থেকে শুরু করে সবকিছু, গুড়, তোর মধ্যে যে পরিমাণ শর্করা গুলো রয়েছে সেই প্রত্যেকটা শর্করা উপাদানই কি হলো আলটিমেটলি আমাদের যখন অন্ত্রে পৌঁছয় সেটা গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ রূপে পরিণত হয়। তারপরে এই উপাদানগুলো অন্ত্রের ভেতর থেকে কি হয়? শোষণ করে চলে আসে রক্তের মধ্যে। ওকে,
and absorbed before entering the large intestine. Fiber resists digestion and is too large to be absorbed as is. Most fiber is secreted in the feces. এবারে অনেক শাকসবজির মধ্যে দেখবে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে। ফাইবার বলে একটা কথা বলা হলো, তন্তু জাতীয় খাবার। তো সেই খাবারগুলো খেলে কি হয়, পাকস্থলীটা অনেকক্ষণ ধরে ভরা ভরা লাগে, যেটা ডায়াবেটিক পেশেন্টদেরকে বারবার বলা হয় যে একটুখানি বেশি পরিমাণে ডায়েটারি ফাইবার জাতীয় খাবার খেতে, তাহলে স্টমাকটা হচ্ছে কি পাকস্থলীটা ভর্তি ভর্তি আছে মনে হয়। অ্যাকচুয়ালি তার কনসেপ্টটা কারণ ওগুলো হজম হতে দেরি হয়। যেটা হচ্ছে গিয়ে গরুর ক্ষেত্রে তোমরা জানো সেই পাচন প্রক্রিয়াটা অনেকটা সহজ, যেটা আমাদের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে সেটা অনেকটাই কঠিন। তো সেইটা হওয়ার ফলে কি হয়, সেই যে মুভমেন্টটা খাবারের সেটা অনেকটা স্লো হয়ে যেতে পারে। কিন্তু ডায়েটারি ফাইবার জাতীয় খাবার, এখন অনেক ধরনের দেখবে ফাইবার জাতীয় বিস্কুট এসছে, ফাইবারের গুরুত্বের কথা বলা হচ্ছে। তার ফলে কি আমাদের খাবার যে আমরা অসংযত অবস্থায় অনেক বেশি বেশি পরিমাণে অন্য ধরনের খাবার খেয়ে ফেলি, ডায়েটারি ফাইবার জাতীয় খাবার খেলে সেই পাকস্থলীটা মনে হয় যে হ্যাঁ আমরা অনেকটা খেয়ে নিয়েছি, কিছুটা খেলেই মনে হয়। তো সেই উপকারিতাটার জন্য ডায়েটারি ফাইবারের একটা যথেষ্ট গুরুত্ব রয়েছে খাবার। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট দিনকে আমরা এই শোষণ প্রক্রিয়াটা, তারপরে প্রোটিন কিভাবে শোষণ হয় মানে পাচন হয়, ফ্যাটের কিভাবে পাচন হয়, এইগুলো আমরা হচ্ছে কি দেখবো, এবং এগুলোর শোষণ কিভাবে হয় সেটাও আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। কোনো কোশ্চেন বা কোনো ডাউট আছে? এনিওয়ান হ্যাজ এনি কোশ্চেনস অর ডাউট? Any questions or any doubt? I think stop sharing হয়ে গেছে। Okay, so this is all for today. So thank you everyone. You can leave the class. যিনি বিবেক দিশার কোঅর্ডিনেটর বা ম্যাডাম রয়েছেন বা স্যার রয়েছেন বা ছাত্রছাত্রীদেরকে বলবো একটু যদি আপনারা অ্যাটেন্ডেন্সটা মার্ক করে দেন। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান।